লুইপা, ডান পাও না বাম পাও না, লুইপা। লুইপা নামটা কে রেখেছে? লুইপা নামটা আমার বাবা রেখেছে। ছোটবেলায় স্কুলে কি করতো জানো, আমি যখন স্কুলে ঢুকতাম তখন ছেলেরা আমাকে দেখলে গান গাইতো, আমার নাম লুই, আমি একটা মশা, ওই যে আসছে লুই। আচ্ছা, তখন ওই যে হ্যাঁ, মর্জিন কয়েলের একটা অ্যাড ছিল। আমরা বিরতির আগে গান শুনছিলাম, সেই গানের রেশ এখনো আমার কানের মধ্যে বাজছে। ওটা কাটাতে হবে, আর ওটা কাটাতে হলে বলে না 20-এ 20 কাটে, আমাকে আরেকটা গান শোনাতে হবে, তাহলে ওই নেশাটা কেটে। গানটার নাম হচ্ছে জেন্টলম্যান। সো জেন্টলম্যান গানটা গিয়ে শোনাই আমি তোমাকে। এই গানটা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, আর গানটা সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। এটা মনে হচ্ছে ফিল্মে একটা রোমান্টিক সং। ঝাঁকানাকা ঝাঁকানাকা মনে হয়নি আর কি, মানে একটু ডিফারেন্ট ট্র্যাক। অনেক বছর তো হয়ে গেল তোমার গানের ক্যারিয়ার, রাইট? বাবা যখন বলেছেন যে একটা কিছু চয়েস করো, তারপরে কি তুমি রিয়েলিটি শোতে গেছো? না, তার অনেক পরে বাংলাদেশে যেগুলো রিয়েলিটি শোগুলো হতো সবগুলোই দেখতেন আব্বু আম্মু বসে। সো একদিন তারা টেলিভিশনে কোনো একটা অ্যাড দেখেছেন, আম্মু হঠাৎ করে আমাকে বলছে যে তুমি তো একটা রিয়েলিটি শো হচ্ছে, ওখানে রেজিস্ট্রেশন করো। আমি বলছি কি না, এগুলো দিয়ে আমাকে দিয়ে এগুলো হবে না, আমার তো পরীক্ষা, আমি পরীক্ষা দেই, বাদ দাও, এগুলো কোনো দরকার নাই। তারপর দেখি আম্মুর একটু মন খারাপ, কথা বলে না 2 দিন পরে। ভালোই মন খারাপ তাহলে। হ্যাঁ, তখন আমি করলাম কি, নিজেই রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা। তারপর আম্মুকে বললাম যে চলো কালকে আমাদের বিভাগীয় এলাকায় যাচ্ছি। বললো কেন? আমি বললাম যে আমার তো অডিশন। বলে ও তুই রেজিস্ট্রেশন করছিস? আমি বললাম হ্যাঁ করে ফেললাম, তোমার জন্য করলাম। আমি কখনো ভাবিনি যে আমি টপ 7-এ যে থাকবো আলটিমেটলি। আস্তে আস্তে এগোলাম, এবং আসলে খুব গুড ডিসিশন ছিল আমার মার এটা, কারণ এই আয়োজনের মধ্যে দিয়ে আমি এত গুণী মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, এত মানে আমার সঙ্গীত জীবনটাকে আসলে সমৃদ্ধ করেছে। এবং তোমার ক্যারিয়ারটাও আসলে উত্থানে একটা বড় পদক্ষেপ ছিল এই রিয়েলিটি শো। ইউজুয়ালি যারা রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়, তাদের ওভার কনফিডেন্স হোক বা কি কারণ যেন আমরা দেখি যে পরে তারা হারিয়ে যান, কিন্তু যারা পরবর্তীতেই থাকেন, মানে ধরো টপ 10 বা টপ 20 বা টপ 15, ওই সিরিয়ালের সবাই কিন্তু অনেক ভালো করে ফেলেন, পরবর্তীতে লিডিং পর্যায়ে চলে যান। এটা কেন হয়, তোমার কি মনে হয়? আসলে সব ক্ষেত্রে তা হয় না। আমি বলবো যে আমি সবসময় আসলে জীবনে এভারেজ, পড়াশোনায় এভারেজ ছিলাম, গানেও এভারেজ। আমি চ্যাম্পিয়ন হতে পারি নাই, বাট আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে জীবনের গতিটা ওই যে লম্বা রেসের ঘোড়া আমরা বলি না, যে শেষ অবধি যেন এটা ক্রমশ উপরের দিকেই উঠতে থাকে, যেন কখনো ধাপ করে নিচে পড়ে না যায়, ওই ভয়টা আমার সবসময় কাজ করে। সো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যেন সামনের দিকে এগিয়ে যায়, এই চেষ্টাটা আসলে সবসময় করি আমি। টেলিভিশনে ক্যামেরার সামনে গান গেয়ে কোটি কোটি ভিউ পাওয়াটা বেশি আরামের, নাকি হাজার হাজার দর্শকের সামনে মঞ্চে গান গেয়ে আরাম বেশি? হাজার দর্শকের সামনে একদম গান গেয়ে তাদের সাথে ইন্টারাক্ট করে বেশি আরাম লাগে, কারণ হচ্ছে ভিউটা তো যে কোনো গানেরই হতে পারে, সেটা হোক কোয়ালিটি, হোক ট্রেন্ডি, যে কোনো প্রকারের গানেরই ভিউ হতে পারে। আর ভিউ দিয়ে আসলে আমরা গানের কোয়ালিটি কখনো বিচার করব না। সামনাসামনি ওই যে অডিয়েন্সকে ইন্টারাক্ট করার মধ্যে যে একটা আত্মিক আনন্দ, ওই আনন্দটা আসলে মানে অনেক কিছু দিয়ে, অনেক টাকা দিয়ে কিনেও কখনো পাওয়া যাবে, কিনতে পারা যাবে না কখনো। এক্স্যাক্টলি, এটা ঠিক বলেছো, সুন্দর কথা বলেছো, যৌক্তিক বলেছো, আমার ভালো লেগেছে। কিন্তু এই যে ভিউ দিয়ে তো গানের মান বিচার করা যায় না, এটা যেমন সত্য, আবার একটা মানুষ কতটুকু জনপ্রিয় এখন তো সেটার একমাত্র ক্যাটাগরি আমরা এটা মেনেই নিয়েছি, বা আমরা এটাকে গ্রহণ করেছি যে ওর ভিউ আছে, ওইটাকে আমরা একটা মার্ক হিসেবে ধরে রেখেছি। বাট তারপর ভিউ তো আসলে আমি নিজেও আমার নিজের ইউটিউব চ্যানেলে 2-3 বার গান দেখলে ওই ভিউটা কাউন্ট হবে। কিন্তু এখন এত বেশি ফ্লাকচুয়েট হয়, প্রতিদিন নতুন নতুন গান হয়, অনেক ভালো ভালো গান হয় দর্শক শ্রোতারা শুনছে না অথবা হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তোমার মতামত কি? এটা কথা সত্যি, অনেক বেশি প্রোডাকশন হচ্ছে এখন, যার কারণে আমার মনে হয় যে অনেক গান চাপা পড়ে যায়। আরেকটা জিনিস কি, আগের দিনের গানগুলো তো অনেক সময় নিয়ে করতেন, যারা লিজেন্ড গীতিকবি সুরকার আছেন, তারা বসে তাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল, শিল্পী কাকে নেবেন সেই বিষয়ে তারা চিন্তা করতে পারতেন। আইটেম সঙের জন্য একজন গান গাইতেন, মেলোডিয়াস হলে একজন গান গাইতেন, এখন তো সব গান একজনই গাইছেন, এরকম শুনতে লাগে। সো এখন আমরা হয়েছে কি, আমাদের সবার হাতে ডিভাইস, আমরাও খুব অস্থির, গানও হচ্ছে খুব অস্থির,
সময় খুব কম লাগছে, আমরা স্টুডিওতে গিয়ে হ্যাঁ কী গাবো, এক লাইন করে শুনবো, এক লাইন করে গাবো, এরকম হয়ে গিয়েছে বিষয়টা। সো এটা থাকছেও কম, আসলে স্টে করছে কম। আমরা যত সময় নিয়ে একটা জিনিস সৃষ্টি করব, সেটা মানুষের মধ্যে সেটা লঞ্জিভিটি আর অনেক বেশি বেড়ে যাবে আমার মনে হয়।